তুই যে বললি তন্ময় চৌধুরী দেখেছে, সে কিছু বলেনি? আমি দাঁড়াইনি এসা, তাড়াতাড়ি সেখান থেকে সরে গিয়েছিলাম আমি, কারণ তার সামনে থাকতেই আমার ভয় লাগে। কখন জানি থাপ্পড় মেরে দেয় আবার। এসে এগুলো ভুলেও যেন মায়ের কানে না যায়। তুই তো মাকে চিনিস, তুল কালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। আমি চাই না কোনো অশান্তি হোক। আর এখন পাপের শাস্তিও পেয়ে গেছে সে। এশা বলে ওঠে, ঠিক আছে, ফুপুকে কিছু বলবো না, কিন্তু পরের বার জানোয়ারটা আবার একই কাজ করার চেষ্টা করলে তুই ফুপুকে সব জানাবি, তখন আর চুপ করে থাকবি না। তনিমা মাথা নেড়ে সম্মতি জানালো। জিহানকে বেডে শিফট করা হয়েছে। সবাই ভিতরে গিয়ে দেখল শরীরে আঘাত পেয়েছে। ফাবিয়া শেখ ছেলের অবস্থা দেখে কান্না করে দিলেন। জিহানের কথা বলতে কষ্ট হচ্ছে, তাই চুপচাপ দেখছে। ডাক্তারের সাথে ফারিস চৌধুরী কথা বললেন, কতদিন থাকতে হবে? ডাক্তার বলেন কিছুদিন হাসপাতালে থাকবে, সাথে ঔষধ চলবে কিছু, তারপর তারা জানাবে অবস্থা সম্পর্কে। যদি ভালো হয় তাহলে বাড়িতে নিতে পারবে। ফাবিয়া শেখ জিজ্ঞেস করলেন, কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্ট? সবাই একটাই কথা জানতে চাচ্ছে জিহানের কাছ থেকে। জিহান অনেক কষ্টে একটু একটু করে বলল, বাইক নিয়ে বন্ধুদের সাথে দেখা করতে বের হয়েছিলাম, হঠাৎ করেই কোথা থেকে একটা গাড়ি এসে মেরে দিল, আর আমি ব্রেক নিয়ন্ত্রণ করতে পারিনি, তাই। ফাবিয়া শেখ ফুপিয়ে উঠলেন। নার্স এসে বলল, রুগী অসুস্থ, আপনারা সবাই একসাথে এখানে থাকবেন না, ডাক্তার নিষেধ করেছে। নার্সের কথায় সবাই বের হলো কেবিন থেকে, কিন্তু তন্ময় ভেতরে থাকলো। নার্স কিছু বলবে তন্ময়কে, তখনই গম্ভীর গলায় বলে ওঠে তন্ময়, আমার কিছু কথা আছে, কথা শেষ হলে আমিও চলে যাব। এত গম্ভীর গলায় কথা শুনে নার্স কিছুটা ভয় পেয়ে চুপ করে বের হয়ে যায়। তন্ময় এগিয়ে এসে জিহানের পাশে বসল। জিহানের কানের কাছে গিয়ে তন্ময় বিড়বিড় করে কি জানি বলল। জিহানের চোখ বড় বড় হয়ে গিয়েছে। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে জিহানের দিকে তন্ময়। তন্ময় নিজের কথা শেষ করে জিহানের দিকে তাকিয়ে শুধু হাসল। দেখে বোঝা যাচ্ছে জিহান ভয় পাচ্ছে। জিহানের হাত কাঁপছে, গলা শুকিয়ে গেছে। জিহানের কাঁপাকাঁপি দেখে তন্ময়ের শান্তি লাগছে। মুখে বাঁকা হাসি দিয়ে তন্ময় বলে ওঠে, ভয় পাচ্ছিস কেন জিহান? আমি তো তোর বড় ভাই। হাসপাতালে শুধু ফাবিয়া শেখ থাকলেন ছেলের সাথে। সায়না তালুকদার কল করে করিম মিয়াকে খাবার নিয়ে আসতে বলেছে ফাবিয়া শেখের জন্য, এবং তারা সবাই গাড়িতে বসে পড়েছে বাড়িতে ফিরবার জন্য। তন্ময় নিজের গাড়িতে করেই এসেছে, আবার নিজের গাড়িতে করেই ফিরবে, কিন্তু তার আগে কোথাও তার যেতে হবে। সিফাত কিছুক্ষণ আগেই তন্ময়ের গাড়িতে ফিরে এসেছে, কিন্তু তেমন কাউকে নজরে পড়েনি। লিভিং রুমে বসে আছে দুজন মেয়ে আর একজন মহিলা। সিফাত কি করবে বুঝতে পারছে না, তাই তন্ময়কে কল করল, কিন্তু তন্ময়ের ফোনে কল যাচ্ছে না, বন্ধ বলছে। সিফাত এগিয়ে গিয়ে সোফাতে বসল। আফরোজা তালুকদার জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। আফরোজা তালুকদারের কথায় ঋতু আর নাবিলাও তাকালো। তারাও সিফাতের সাথে পরিচয় হয়নি, তার জন্য চিনছে না। সিফাত কিছু বলবে তখনই তনিমা নিচে আসতে আসতে বলে ওঠে, আমি তিনি তন্ময় ভাইয়ের বন্ধু, আজ এসেছে তন্ময় ভাইয়ের সাথে। তনিমার কণ্ঠ শুনে সিফাত উপরে তাকালো। সিফাত চোখে পলক ফেলতে ভুলে গেল যেন। মনে হচ্ছে আকাশ থেকে নীল পরি নেমে আসছে, এত সুন্দর লাগছে। তনিমার পাশে এশাকে দেখে এক ধ্যানে তাকিয়ে আছে সিফাত। নিজের মনে মনে বলে ওঠে, কি সুন্দর মেয়েটা, একদম পিচ্ছি বাচ্চার মতো গোলমলো। ঈশাকে নীল গোডাউনে অনেক মানিয়েছে। এশার সাথে সিফাতের চোখাচোখি হয়ে যায়, কিন্তু তারপরও সিফাত নিজের চোখ দিয়ে এশাকে দেখে যাচ্ছে। সিফাত আগে কখনো এভাবে কোনো মেয়ের দিকে তাকিয়েছে কিনা মনে পড়ছে না। এশাকে সিফাতের প্রথম দেখাই ভালো লেগেছে অনেক। এশা আবার তাকালো সিফাতের দিকে। এখনও ভ্যাবলার মতো তাকিয়ে আছে সিফাত। তনিমার কানের কাছে গিয়ে এশা বলে, দেখ কেমনে বলদের মতো তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছে, না জানি একা পেলে আমাকে কি করে। তনু কিছু কর, না হলে কিন্তু আমি সবার সামনে কিছু বলে দিব। তনিমা না চাইতেও হেসে দিল। শান্ত হয় এসা। তনিমা বলে ওঠে, ভাইয়া শুনছেন? সিফাতের তখনও কোনো ধ্যান নেই। তনিমা আবার ভাইয়া বলে ডাক দিলে সিফাতের হুঁশ ফিরে। হ্যাঁ হ্যাঁ বলো, কিছু বলেছিলে? তনিমা নিজের হাসি আটকিয়ে বলে ওঠে, আসলে ভাইয়া ঋতু আপুর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তাই সবাই হসপিটালে গেছে। আপনার কি কিছু লাগবে তাহলে আমায় বলুন, আমি এনে দিচ্ছি। সিফাত বলে ওঠে, আরে না, আসলে কাউকে বলছিলাম না। আর সবাই কখন আসবে কিছু জানো? হ্যাঁ সবাই আসছে, অপেক্ষা করুন, চলে আসবে একটু পর। আচ্ছা, তোমাদের সাথে তো আমার পরিচয় হওয়া হলো না। তোমার সাথে তো সকালবেলা পরিচয় হয়ে গেছি, বাকি এনারা কারা? সিফাত যে পরিচয় হওয়ার সুযোগে এশার কথা জানতে চাচ্ছে সেটা তনিমা বুঝল না, তাই সবার সাথে পরিচয় করিয়ে দিল। ঋতু আর নাবিলা আপু হচ্ছে ফারিজ আঙ্কেলের বোনের মেয়ে, আর ও এসা আমার মামাতো বোন, আর আমার মামি আফরোজা তালুকদার। সিফাত মাথা নাড়ল, তার মানে মেয়েটির নাম এশা।
সিফাত মুচকি মুচকি হাসল। সখ্যতা বাড়ানোর জন্য আফরোজা তালুকদারের সাথে গল্প করতে শুরু করল। আফরোজা তালুকদার সিফাতের সঙ্গে গল্প যোগ দিলেন। পাশে বসে তনিমা আর এশাও শুনতে লাগল। আফরোজা তালুকদার প্রশ্ন করে ওঠেন সিফাতকে। তোমার পরিবারে কে কে আছে? সিফাতের দিকে সবাই তাকালো। সিফাতের মুখটা মলিন হয়ে যায়। তারপর কোনো রকম মুচকি হাসি দিয়ে বলল, আমার পরিবারের কেউ নেই আন্টি। আমার মা ছোটবেলাতে মারা যায় আর বাবা আমাকে ভুলে গেছে এখন। তাই আমিও আন্টি জানি আমার পরিবার নেই, কিন্তু পরিবারের ঊর্ধ্বেও যদি কেউ থাকে তাহলে সেটা তন্ময় ছাড়া আর কেউ না। আফরোজা তালুকদারের কথাটা শুনে খারাপ লাগলো। আফরোজা তালুকদার সান্ত্বনার স্বরে বলেন, চিন্তা করবে না, তোমার পরিবার তো আমরা, তাহলে কষ্ট পেয়ে লাভ আছে? আর মাত্রই তো বললে তোমার পরিবার তন্ময়, আর তন্ময়ের পরিবারের লোকজন তোমারও তো পরিবার। সিফাত একটু হাসল। তনিমা বলে ওঠে, হ্যাঁ ভাইয়া, কষ্ট পাবেন না একদম। তনিমার পাশে বসে থাকা এশার খারাপ লাগছে। এশা ভাবছে ছেলেটার জীবনে কত কষ্ট, বাপ থেকেও নেই। ঋতুর বিরক্ত লাগছে এসব, তার এসব অহেতুক নাটক লাগছে। মায়ের মতো হয়েছে মেয়েটা একদম। ঋতু আর নাবিলা ঠিক করলো সকালে গিয়ে তাদের ভাইকে দেখে আসবে। তার মা ফোন করে জানিয়েছে, তাই তারা নিজেদের রুমে চলে গেল। ফারিস চৌধুরী মাত্র বাড়িতে প্রবেশ করেন। লিভিং রুমে দেখেন সবাই বসে আছে। তারাও এসে বসে পড়ল। ঋতু চিন্তিত কণ্ঠে বলে মামা, ভাইয়া কেমন আছে? সব ঠিক আছে? কোনো বড় সমস্যা নেই তো? ওঠে। ফারিস চৌধুরী বলেন, শান্ত হও আগে। জিহান ঠিক আছে, সকালে নিয়ে যাব তোদের। হাবিয়া আছে হাসপাতালে জিহানের সাথে, আর করিম মিয়াকে এখন পাঠিয়ে দিব। তাই চিন্তার কিছু নেই, চিন্তামুক্ত থাক। ফারিস চৌধুরীর কথা শুনে ঋতুর ভালো লাগছে এখন। তার ভাই সুস্থ। নাবিলা সবসময় চুপচাপ থাকে একটু বেশি। ওর মধ্যে অস্থিরতা কম দেখা যায়। নিজেকে সবসময় সামলিয়ে রাখতে জানে। ফারিস চৌধুরীর কাছে সিফাত জানতে চায়, আঙ্কেল, তন্ময় আসেনি আপনাদের সাথে? ফারিস চৌধুরী সব দিকে নজর বুলিয়ে দেখেন। তন্ময়কে না দেখে ঋতুকে জিজ্ঞেস করে, তন্ময় আসেনি এখনো? ওর গাড়ি তো আমাদের পিছনে ছিল। না মামা, তন্ময় ভাই তো এখনো আসেনি। ফারিস চৌধুরী নিজের ফোন বের করে কল দিতে লাগলেন তন্ময়ের নাম্বারে, কিন্তু বারবার বন্ধ বলছে। ফোন তো বন্ধ বলছে। তিনি অবশ্য চিন্তা করলেন না। সিফাতকে বললেন চলে আসবে। প্রায় ঘণ্টাখানেক পর তন্ময় বাড়িতে ফিরে আসলো। এসে দেখে সবাই লিভিং রুমে বসা এখনও। কোনো কিছু না বলে নিজের রুমের দিকে চলে যেতে নিল। ফারিস চৌধুরী বলে ওঠেন তন্ময়কে, ফ্রেশ হয়ে খাবার খেতে নিচে এসো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। আমাদের পিছনে ছিলে, তাহলে তারপর কোথায় চলে গিয়েছিলে? তন্ময় কোনো প্রকার জবাব না দিয়ে চলে গেল। জবাব দেওয়া সে গুরুত্বপূর্ণ মনে করল না। ফারিস চৌধুরী কিছুটা লজ্জাবোধ করলেন। সবার সামনে কি বলবেন বুঝতে পারছেন না। তন্ময়কে কোনো কথা বললেও লাভ হয় না, নিজের মন মর্জি করবে। সবার সামনে ছোট করে জবাব দিলে কি হতো? কিন্তু না, ছেলে তো আমার চুক্তি করে রেখেছে, পদে পদে আমাকে ছোট করবে সবার সামনে। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন ফারিস চৌধুরী। ছেলেকে বাংলাদেশে ফিরিয়ে এনে শান্তি পাচ্ছেন না। তন্ময়কে চলে যেতে দেখে সিফাত সেও তন্ময়ের পিছনে চলে গেল। তন্ময়ের আচরণে তানজিম তালুকদার সহ তার স্ত্রী অনেক অবাক হয়েছেন, কিন্তু প্রকাশ করলেন না, নিজেদের ভিতরে রাখলেন। এশাকে তনিমা চিমটি কেটে আস্তে করে বলল, দেখলি কিভাবে কথার জবাব না দিয়ে চলে গেল? বেটা আজ তো একটা খবিস, সবার সামনে কিভাবে আঙ্কেলকে ছোট করলো। এশা বলে ওঠে, দেখলাম তো, কিন্তু যাই বলিস না কেন তনু, তন্ময় চৌধুরী যে কাউকে পরোয়া করে না সেটা দেখেই বোঝা গেল। আমি ভাবছি ভবিষ্যতে আমি কীভাবে সামলাবো তাকে। বলেই এশা মুচকি হাসল। মজার ছলে কথাগুলো বলেছে তনিমাকে এশা। তনিমা চোখগুলো বড় বড় হয়ে গেছে। এই মেয়ে বলে কি? তন্ময় চৌধুরীকে নিজের জামাই বানানোর স্বপ্ন দেখছে। এশার মজাই লাগছে তনিমাকে জ্বালিয়ে। এশা, তুই কি পাগল হয়ে গেছিস? দুনিয়াতে এত ভালো ভালো মানুষ থাকতে তোর এই বজ্জাত খবিস বেটা কি পছন্দ হয়েছে? ছ্যাঁ ছ্যাঁ, আমার মা নির্যত সব ডুবিয়ে দিলি রে তুই। এশা পারছে না শব্দ করে হাসতে। তারপরও কোনো রকম হাসি দিয়ে বলল, তোর সাথে মজা নিচ্ছিলাম, তুই তো দেখি সত্যিই ভেবে নিলি তনু। এশার মাথায় গাঁটটা মারল তনিমা। তুই চুপ করতে এশা, ভালো হয়ে যা সময় থাকতে। ভালো হতে কিন্তু টাকা লাগে না এশা, না হলে মামাকে বলে পাগলের সাথে বিয়ে দিয়ে দিব তোর। এক পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। তুই মারলি কেন? সব সময় তোর এত হাত চলে কেন? তনিমা বলে ওঠে, তোর ভাগ্য ভালো, তোর কথা আমি শুনছি।
অন্য কেউ হলে এতক্ষণ তোর খবর ছিল রে এশা। আস্তে কথা বল তনু, সবাই এখানে আছে, শুনতে পেলে তোর আর আমার খবর আছে। তনিমা সবার দিকে তাকিয়ে দেখল তারা নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু ওয়াসিফ তাদের দিকে তাকিয়ে আছে। তনিমা একটু বোকাশোকা হাসি দিল। এশা দেখ, ওয়াসিফ ভাইয়া আমাদের দিকেই তাকিয়ে আছে রে। কিছু কি শুনেছে নাকি? এশাও তাকালো। মনে হচ্ছে না, শুনলে এতক্ষণে মায়ের একটাও মাটিতে পড়তো না, সব তোর আর আমার পিঠে পড়তো। এখন চুপ কর, সবার কথায় মনোযোগ দে। হ্যাঁ, ঠিকই বলেছিস। তন্ময় নিজের রুমে এসে শাওয়ার নিতে যাবে, তখনই সিফাত এসে হাজির হয়। কোথায় ছিলে তন্ময়? তোকে আমি কতগুলো কল দিয়েছি জানিস তো? তোর ফোন বন্ধ ছিল কেন রে? তন্ময় বাঁকা হাসি দিয়ে বলে, কিছু কাজ করছিলাম সিফাত, তুই তো ছিলি না, তাই আমার একা করতে হয়েছিল। তন্ময়ের কথার মানে বুঝল না সিফাত, তাই আবার বলল, কি এমন কাজ করছিলি তুই? আমার কথা ছাড়, তোর বাবার সাথে দেখা করতে গেলি, সেখানে গিয়ে কি দেখে আসলে? সব ঠিকঠাক আছে? সিফাত মুখ গোমরা করে বলল, দেখতে গিয়েছিলাম বাবা ভালোই আছে, তার নতুন সংসার নেই। সেখানে দুটো যমজ সন্তান হয়েছে তার, এখন তাদের 9 বছর চলছে, তাদের নিয়ে ভালোই আছে। তোর সাথে দেখা হওয়ার পর তোর বাবা কিছু বলেনি? বলেছে তো কেমন আছি, হঠাৎ করে বাংলাদেশে কেন আসলাম। তাছাড়া একটা বারও জিজ্ঞাসা করলো না কেমন আছি। এটা আমার বাপ নাকি অন্য কিছু আমি জানি না রে তন্ময়। জন্ম দেওয়ার কাজ দিয়ে রেখেছে, ভালো আছি না খারাপ সেটা একবার জানতে পর্যন্ত চাইল না। তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে এসেছি। তন্ময় কিছু বলল না। সিফাতের সম্পর্কে তন্ময় সবই জানে। ছেলেটা মা মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট পেয়েই আসছে। তন্ময় ভাবছে নিজের বাবার কথা। তার নিজের বাবার সাথেও যে তেমন ভালো সম্পর্ক তাও নয়, কিন্তু সিফাতের বাবার তুলনায় ফারিস চৌধুরী অনেক ভালো। শুধু তন্ময় আর তার মধ্যে কিছু মনমালিন্য চলছে, যেটা এখন অনেক বড় দ্বিধাদ্বন্দ্ব হয়ে দাঁড়িয়েছে। ফারিস চৌধুরী অনেক চেষ্টা করেছে তন্ময়ের সাথে সহজ হওয়ার, কিন্তু তন্ময় হতে দেয়নি। সিফাতের দিকে তাকিয়ে বলল, তোর জন্য আমি আছি, আর আমার জন্য তুই। তাহলে কে থাকলো আর কে থাকলো না, তাতে অন্তত তোর কষ্ট পাওয়ার কথা না। জন্ম দিলে বাপ হওয়া যায় না, তাই সব ভেবে মেয়েদের মতো কষ্ট পেতে জানে না। ফ্রেশ হতে যা, আর আমাকেও যেতে দে, তারপর নিচে চল। আমার বাপ দেখলে না, বলে দিলে সবে অপেক্ষা করছে। তন্ময়ের কথায় সিফাত নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। তন্ময় নিজেও ফ্রেশ হতে লাগল। সবাই ডাইনিং টেবিলে বসে পড়েছে। ওয়াসিফ চেয়েছিল তনিমার পাশে বসবে, কিন্তু সেই সুযোগ আর হলো না। তার পাশে এশা বসে পড়েছে, কিছু যে বলবে সেটাও পারছে না। ওয়াসিফ গুরুজন মান্য করে অনেক, যার জন্য সবার কাছে সে ভালো ছেলে। এশার পাশে তনিমা বসেছে। অপরদিকে আফরোজা তালুকদার পাশে ঋতু আর নাবিলা বসেছে। সিফাত শাওয়ার নিয়ে নিচে চলে এসেছে, তাই তাকে সায়না তালুকদার বসিয়ে দিলেন নাবিলার পাশে। তিনি নিজেও বসে পড়লেন। তন্ময় শাওয়ার শেষ করে একটা সাদা টি শার্ট সাথে কালো ট্রাউজার পরে আসলো। এশার সাথে গল্প করতে ব্যস্ত তনিমা, তাই তার পাশে কে বসেছে সেটা খেয়াল করল না। চেয়ার টেনে তন্ময় বসে পড়ল তনিমার পাশে। এত জোরে টান দেওয়ার শব্দ পেয়ে তনিমা পাশে তাকালো। তনিমার চোখ কপালে উঠে গেছে। শেষমেশ তন্ময়েরই তার পাশে বসতে হলো। তনিমা তাকিয়ে আছে তন্ময়ের দিকে। তন্ময়ের কোনো ভ্রুক্ষেপ নেই। রাহেলা বানু সবাইকে খাবার এগিয়ে দিচ্ছেন। তনিমাকে এশা গুতা মেরে বলল, খাচ্ছিস না কেন? হ্যাংলার মতো হা হয়ে আছিস কেন? কি হয়েছে? আমার পাশে দেখ। এভাবে তোতলানোর কি আছে? ঈশা পাশে তাকিয়ে দেখে তন্ময় বসেছে। কিরে কিরে তনু, একদম এসে বসে পড়লো তোর পাশে। ইস রে, আমার উচিত ছিল তোর রে মাঝখানে দেওয়া। কত বড় চান্স আমি মিস করে ফেললাম। কাঁদো কাঁদো কণ্ঠে ঈশা বলল। আমার জান যায় যায় অবস্থা, আর তুই আছিস তোর চান্স নিয়ে। শালি মির্জাফর কোথাকার। সিফাত খাওয়ার মাঝে মাঝে ঈশার দিকে তাকাচ্ছে। মেয়েটাকে যতই দেখছে তত দেখতে ইচ্ছে করছে, কিছুতেই নিজের চোখ সংযত রাখতে পারছে না। সিফাত নিজের মনে মনে ভাবছে প্রথম দেখায় কাউকে এত ভালো লাগতে পারে, কিন্তু ঈশাকে তো কার এক দেখাই মনে ধরেছে। সিফাত অনেকক্ষণ ধরে খেয়াল করেছে সবাই টুকিটাকি কথা বললেও নাবিলা চুপে চুপ খাচ্ছে, তাই পাশ থেকে নাবিলাকে জিজ্ঞেস করে। তুমি কি সবসময় এরকম চুপচাপ থাকো? নাবিলও মুচকি হেসে দিয়ে বলল, জি না ভাইয়া, এখানে তো সবাই বড়রা, তাই কি বলবো বুঝতে পারছি না, তাই চুপচাপ সবার কথা শুনছি।
কিছু বলার মতো তেমন নেই আর কি। তনিমা আবার তন্ময়ের দিকে তাকালো। তনিমার তাকানো তন্ময় লক্ষ্য করেছে, কিন্তু তনিমাকে বুঝতে দেয়নি। সবার সামনে থাপ্পড় খেতে না চাইলে নিজের খাবারে মন দে। বেশি জোরে কথাটা তন্ময় বলেনি, তনিমা যাতে শুনতে পারে একা সেইভাবে বলেছে। তনিমা কথাটা শোনা মাত্র কাশি শুরু হয়ে গেল। এশা পানি এগিয়ে দিল আর পিঠে হাত বুলিয়ে দিল। শায়না তালুকদার বলে ওঠেন, আস্তে খাও তনিমা, এত তাড়াহুড়ো করে কিছু দেখছি না আমি। তনিমা তার মার কথা শুনে মাথা নিচু করে ফেলে। তনিমা আর ভুলেও চোখ তুলে তন্ময়ের দিকে তাকালো না। তার শিক্ষা হয়েছে অনেক। যদি সবার সামনে থাপ্পড় মেরে দেয় তাহলে তো মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তাই মাথা নিচু করে খাওয়ায় মন দিল। সাথে ভাবতে থাকলো কিভাবে তন্ময়ের পাশ দিয়ে তাড়াতাড়ি সরতে পারবে। তনিমার পাশে তন্ময় বসেছে দেখে ঋতুর রাগে মাথা জ্বলছে। মেয়েটা পারছে না তনিমাকে সরিয়ে নিজে বসে পড়তে। রাগ লাগছে সিফাতের উপরে। তাদের পাশে এসেই বসা লাগলো। তনিমার পাশে গিয়ে বসতে পারত না? অপরদিকে বসেও ঋতু খাবার এগিয়ে দিচ্ছে তন্ময়কে বারবার, যাতে তন্ময়ের কোনো অসুবিধা না হয়। তন্ময়কে তানজিম তালুকদার জিজ্ঞেস করে বসেন, দেশের বাইরে এখন কি করছো তুমি? যতদূর জানি সেখানে থেকেই নাকি বিজনেসের কাজ করছো। তাহলে বাইরে থেকে লাভ কি? দেশে থেকে গিয়ে তো দেখতে পারো তন্ময়। খাবার থেকে চোখ তুলে তাকিয়ে তন্ময় বলে ওঠে, শুধু বাবার বিজনেসের কাজ করছে না, সাথে নিজের পছন্দের জব করছে। সেটার জন্য আমাকে বাইরে থাকতে হচ্ছে। আর বাইরে বসে যেহেতু আমি বিজনেসের কাজ করতে পারি, তাহলে দেশে এসে কি করব? তন্ময়ের কথার পিছে কি উত্তর দিবেন তানজিম তালুকদার বুঝলেন না। তন্ময় যে তার কথা তাকেই ঘুরিয়ে দিয়ে দিচ্ছে। ফারিদ চৌধুরী বললেন, তুমি তো বাংলাদেশেও তোমার পছন্দ মতন জব করতে পারবে। এমন তো না যে বাংলাদেশে প্রফেসর লাগে না। তাহলে বাইরে থেকেই কেন করা লাগবে? 10 বছর তো দেশের বাইরে ছিলে তন্ময়। এখন তো তোমার একেবারে বাংলাদেশে থাকা উচিত। তন্ময় হেসে দিয়ে বলল, 10 বছর আগে যখন যেতে চায়নি তখন জোর করে পাঠিয়ে দিয়েছিলেন বাবা। তাহলে আজ এত ঘটা করে বাংলাদেশে থাকতে বলেছেন কেন? এখন যখন আমি নিজেই থাকতে চাইছি না, আপনাদের এত আদিক খেতে আমার সহ্য হয় না। এত ভালো আচরণ আমার সাথে করবেন না, সেটা আমি অভ্যস্ত না। আমার চোখে আপনাদের এত সুন্দর আচরণগুলো বিষ লাগে, সেটা আমার হজম হয় না। কারণ আপনি তো জানেন, বেশি ভালো জিনিস আমার ছোট থেকেই হজম হতে চায় না। নিজের কথাগুলো শেষ করে তন্ময় ডাইনিং টেবিল থেকে উঠে গেল। পুরো খাবার শেষ না করেই বেসিনে হাত ধুয়ে নিজের রুমের দিকে চলে গেল। তন্ময়ের জিত সম্পর্কে কম বেশি পরিবারের সবাই অনেক ভালো করেই জানে। সিফাত চেয়েছিল, কিন্তু পরে তন্ময়ের জেদের কথা ভেবে আর পিছনে ডাকল না, নিজের মতো চলে যেতে দিল। আরও এখানে থাকলে এখন জেদের বসে আরও কত কিছু বলে ফেলতে পারে। ডাইনিং টেবিল জুড়ে সবাই যেন এখন নিস্তব্ধতা পালন করছে। ফারিদ চৌধুরী সবার সামনে কি বলবেন বুঝে উঠতে পারছেন না। তার যে এই প্রসঙ্গে কথা তোলা উচিত হয়নি সেটা এখন বুঝছে। শায়না তালুকদারের পরিবারের সামনে যে আজ কতবার ছোট হয়েছেন। তানজিম তালুকদারের উদ্দেশ্যে ফারিদ চৌধুরী বলেন, ভাইজান, কিছু মনে করবেন না। আমার ছেলেটা একা থাকতে থাকতে অনেক জেদি হয়ে গেছে, যার জন্য কার সামনে কি বলতে হবে ভাবে না। দুঃখিত। তানজিম তালুকদার বলেন, চিন্তা করো না, আমরা কিছু মনে করিনি। ছেলে মানুষ এখনকার সময় এমন একটু হয়, ওরা ভুল করবেই, তাই বলে কি আমরা সব কথা ধরে থাকবো? আফরোজা তালুকদার বলে ওঠে, খাবারে মনোযোগ দেন এখন, আমাদের তো বাড়িতে ফিরতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। আফরোজা তালুকদারের কথা শুনে ফারিদ চৌধুরী বলেন, কি বলেন এগুলো ভাবি? আজ কোথাও যেতে পারবেন না? থেকে যাবেন আজ? ভাইজান, আপনাকে বলছি, আজ কোথাও যেতে পারবেন না। সাইনা, তুমি কিছু বলো। জি ভাবি, আপনারা আজ কোথাও যেতে পারবেন না, কাল দুপুরের আগে একদমই না। তানজিম তালুকদার এত করে বোঝালেন তার বোনকে আর ফারিস চৌধুরীকে, কিন্তু কোনো লাভ হলো না। তাদের আজ থেকে যেতেই হবে। উপায় না পেয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তনিমা আর এসাথে খুশি হয়ে গেল, তারা একসাথে থাকতে পারবে দেখে। একে একে সবাই খাওয়া শেষ করে উঠে গেল। তন্ময়ের প্রচণ্ড রকমের মাথা গরম, যার জন্য বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া লাগাতে আসছে। কিন্তু তখনই চোখ যায় পাশের বারান্দার রুমের দিকে, দেখে এখনও লাইট জ্বলছে। তন্ময়ের বারান্দা আর তনিমার বারান্দা পাশাপাশি হওয়ায় রুম দেখা যায় কিছুটা। তন্ময় একটা লাইটার বারবার জ্বালিয়ে আবার নিভিয়ে নিচ্ছে। অনেক রাত হয়ে গিয়েছে, এশা ঘুমিয়ে পড়েছে, কিন্তু তনিমার ঘুম আসছে না। তাই তনিমা বারান্দায় আসে কিছুক্ষণ চাঁদনি রাতের দৃশ্য দেখবে, কিন্তু এসেই দেখে তন্ময় দাঁড়িয়ে আছে এবং রাগী চোখে তাকিয়ে আছে। তনিমা কিছুটা ভয় পেল, কিন্তু নিজের রুমে গেল না, কারণ সে তো তার বারান্দায় দাঁড়িয়ে আছে। একটা চেয়ার টেনে তনিমা বসে পড়ল, সাথে একটা উপন্যাসের বই নিল পড়ার জন্য। তন্ময়কে পুরোপুরি ইগনোর করল আর বই পড়াতে মনোযোগ দিল। তন্ময় তাকিয়ে দেখতে থাকলো তনিমা কি করছে।
তনিমার বসা দেখে তন্ময় বাঁকা হাসি দিল। লাইটারটা আগুন জ্বালিয়ে ছুঁড়ে মারল তনিমার দিকে। লাইটার গিয়ে পড়ল তনিমার পায়ের কাছে। তনিমা ছিটকে দূরে সরে গেল। অনেক ভয় পেয়েছে। একটুর জন্য ওড়নাতে আগুন লাগে নাই। তনিমা কটমট দৃষ্টিতে তাকালো তন্ময়ের পানে। তন্ময় তখনও হাসছে, কিন্তু সেটা বুঝা। আপনি এটা আমার দিকে ছুঁড়ে কেন মারলেন? আমি কি ক্ষতি করেছি আপনার? আমি তো আমার মতো বারান্দায় এসে বই পড়ছিলাম। তাহলে কেন ছুঁড়ে মারলেন লাইটার এভাবে? যদি আগুন লেগে যেত আমার শরীরে তখন? আগুন লাগলে লাগতো। এত রাতে আমি এখানে আছি, তারপর কোন সাহসে এখানে এসছিস? তোকে আমি বলেছি আমার দৃষ্টি সীমানা তো আসবে না। তোকে আমার সহ্য হয় না তরুণ, তারপর কেন আমার সামনে চলে আসিস? আবার এসছিস তা আমাকে ইগনোর করছিস? কত বড় স্পর্ধা তোর! আপনাকে ইগনোর করেছি দেখে লাইটার ছুঁড়ে মারবেন আপনি? আপনার আমাকে কেন সহ্য হয় না আমি জানি না, কিন্তু আমি আমার বারান্দায় আছি, তাই যা খুশি করতে পারবো। আপনাকে ইগনোর করবো না তো কি বলদের মতো তাকিয়ে থেকে থাপ্পড় খাওয়ার হুমকি শুনবো আমি? তুই যা খুশি তা করতে পারবি না, অন্তত আমার সামনে সেরা তুই কখনোই করতে পারবি না। এখন বেশি কথা বললে রুমে এসে থাপ্পড় মেরে গালের নকশা পাল্টে দেব। যা এখান থেকে। যাচ্ছে না। তনিমা মুখ ভেঙচি কাটল। বলে কি রুমে এসে থাপ্পড় মারবে? শালা বজ্জাতের হাড্ডি, আয় না দেখি কত সাহস, থাপ্পড় মেরে যা না। নিজের মধ্যে বিড়বিড় করলো তনিমা কথাগুলো। গালাগালি চুপি চুপি না করে জোরে কর, তারপর দেখ থাপ্পড় মারতে পারি কিনা। আমি আসলে কিন্তু থাপ্পড় বেশি পড়বে, তাই আমাকে না রাগিয়ে সামনে থেকে বিদায় হ। তনিমার আগে লাইটারটা নিয়ে বারান্দা দিয়ে ছুঁড়ে মারল তন্ময়ের দিকে এবং দেরি না করে রুমে দৌড় দিল। লাইটার ছুঁড়ে মারার অপরাধে না হয় আবার এখন রুমে এসে পড়ে সত্যি সত্যি। তন্ময় দেখে গেল তনিমার কাণ্ড। বেয়াদব হয়ে গেছে দিন দিন। বেয়াদবের বেয়াদবি তন্ময় চৌধুরী খুব ভালো করে ঠিক করতে জানে, শুধু সময়ের অপেক্ষা। ভেবেই বাঁকা হাসল তন্ময়। তন্ময় নিজের রুমে চলে গেল। অনেক রাত হয়েছে, সকাল বাজে 9টা। সবাই ডাইনিং টেবিলে বসে আছে, শুধু তন্ময় নিচে আসেনি এখনো। সবাই মিলে নাস্তা খেতে ব্যস্ত। খাওয়ার মাঝে সায়না তালুকদার বলে ওঠে, তনিমার এসা তোমরা তৈরি হয়ে নাও, ঋতু আর নাবিলার সাথে গিয়ে জেহানকে দেখে আসবে। তনিমা যেতে চায় না, কিন্তু তার মার উপরে কিছু বলতে পারছে না। এশাও তার ফুফুকে অনেক মান্য করে, যার জন্য এশার যেতে হবে। ওয়াসিফ বলল, ফুফু, আমি ওদের হাসপাতালে যাওয়ার সময় ড্রপ করে দিয়ে যাব না। তাহলে তো ভালোই হয় ওয়াসিফ, সেটাই করো, ওদের যাওয়ার সময় দিয়ে যাও। ঠিক আছে ফুফু। তনিমার ফোনে টুনটুন শব্দ করে ছোট একটা মেসেজ আসলো। তনিমা সবার আড়ালে ফোনটা হাতে নিয়ে মেসেজটা পড়ল। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে, যেটা তনিমা চিনে না, কিন্তু লেখাটা পড়ে তনিমার চোখ কপালে উঠে গেছে। তনিমা আস্তে করে এশার কানের কাছে মুখ নিয়ে বলল, মেসেজটা পর এসা ফোনে এগিয়ে দিল। সুইটহার্ট, বাসার বাইরে কোথাও যাওয়া চলবে না, গেলে অনেক খারাপ কিছু হয়ে যাবে। আগে থেকে সাবধান করে দিলাম, পরে খারাপ কিছু হলে তার দায়ভার কিন্তু আমার না সুইটহার্ট। আমার কথা না শুনলে কিন্তু নিজের জন্য নিজেই বিপদ ডেকে আনবে সুইটহার্ট। এশাও মেসেজ পড়ে অবাক, কে এভাবে তনিমাকে মেসেজ করলো এবং সমানে থ্রেড দিয়ে গেল যাতে হাসপাতালে না যায়। এটা কে তনিমা? তনিমা ভ্রু কুচকে তাকিয়ে বলল, আমি জানলে তোকে দিতাম নাকি মেসেজ পড়ার জন্য? কি করব এসা এখন? আমার কি করা উচিত এসা এখন? এটা কে হতে পারে? আমি না কিছুই বুঝতে পারছি না। এশা কিছুক্ষণ ভেবে বলল, চুপ কর, খাওয়া শেষ করে উপরে গিয়ে কথা বলবো এই বিষয়ে। এখন চুপচাপ থাক, নাহলে সবাই সন্দেহ করবে। তন্ময় আর সিফাতও খেতে চলে এসেছে। তন্ময় ভাই, তুমি কি যাবে আমাদের সাথে হসপিটালে? ঋতু জিজ্ঞেস করল। তন্ময় গম্ভীর কণ্ঠে বলে উঠে, না, তোরা যা, আমি গতকাল দেখে এসছি, আজ আমার কাজ আছে। তুমি কি অফিসে যাবে তন্ময়? তন্ময় তাকালো তার বাবার দিকে, তাকিয়ে বলল, সব কাজ তো করে রেখেছে, তাহলে আবার কি কিসের কাজ করব? কোনো গুরুত্বপূর্ণ কাজ তো নেই, থাকলে বলুন, আমি করে দিচ্ছি। এত বছর পর এসেছো, একবার অফিসে গিয়ে সব দেখে আসলে ভালো হতো তন্ময়। যদি তোমার সময় হয় গিয়ে দেখে এসো। তন্ময় ছোট করে জবাব দিল। ওকে দেখে আসবো। তনিমা আর এশা নাস্তা কোনো রকম শেষ করে উঠে গেল। পিছন থেকে সায়না তালুকদার বললে, তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নাও, ওয়াসিফ অপেক্ষা করছে তোমাদের। তনিমা মাথা নেড়ে উপরে চলে গেল এশাকে নিয়ে। ঋতু, তোমাদের হয়ে গেলে তোমরাও গিয়ে তৈরি হও, একসাথে সবাই গিয়ে দেখে আসো। ঠিক আছে মামি, কিন্তু আমি আর নাবিলা চেয়েছি রাত পর্যন্ত থাকবো, তাহলে ওরা চলে আসতে পারবে দুজন। সায়না তালুকদার কিছুক্ষণ ভেবে বললেন, পারবে, তোমরা চিন্তা করবে না। ঋতু সবার আড়ালে ভেঙচি কাটল। চিন্তা কে করে আপনার মেয়েকে নিয়ে? আমার বইই গেছে ওরে নিয়ে চিন্তা করতে। তনিমা নিজের রুমে বসে ভাবছে কি করবে। এসে কিছু বল না, কি করব? আমার অনেক ভয় হচ্ছে, কে না কে আমাকে এভাবে হুমকি দিবে। যদি সত্যি কিছু করে দেয় তখন আমি কি করব? এশাও গভীর চিন্তায় মগ্ন, বুঝতে পারছে না তনিমাতে মেসেজ কে দিয়েছে। তনু, আমার মনে হয় কি কেউ তোকে ভয় দেখানোর জন্য এমন মেসেজ দিয়েছে। নাহলে বল কি এমন মেসেজ দিবে? আর
আমার মতে চল আমাদের হাসপাতালে যাওয়া উচিত, যাতে আমরা জানতে পারি কে তোকে এমন মেসেজ দিয়েছে। আমাদের লোক তার পরিচয় জানতে হলে তোকে যেতে হবে তনু। তোর সাথে খারাপ কিছু করতে হলেও তো লোকটার তোর কাছে আসতে হবে। তাই আমার মনে হয় তনু আমাদের আজকে যাওয়া উচিত। তারপর কি হবে দেখা যাবে। যদি মেসেজটা সত্যি কেউ দিয়ে থাকে, ফাইজলামো না করে, তাহলে সে অবশ্যই তোর সামনে আসবে। তখন আমরা জানতে পেরে যাব। তাহলে তুই বলছিস জিহানকে দেখতে যাব? হ্যাঁ, আর আমিও তো তোর সাথে থাকবো তনু। তাহলে তো ভেবে কি লাভ, চল। ঠিক আছে এশা, কিন্তু পরিবারে কাউকে আপাতত জানাতে যাস না। যদি পরে এটা নিয়ে তারা বেশি সিরিয়াস হয়ে যায়, আগে আমরা জেনে নিই তারপর। তাহলে চল, এটাই ফাইনাল। আগে আমরা দেখি সত্যি না মিথ্যা, তারপর না হয় দেখা যাবে। তনিমা আর এশা তৈরি হয়ে নিচে এসে অপেক্ষা করতে লাগলো ঋতুদের জন্য। ওয়াসিফ এসে দাঁড়ালো তনিমার পাশে। তনিমাকে চোখ দিয়ে পরখ করছে আর ভাবছে, কিছুদিন অপেক্ষা তনু, তারপর আল্লাহ চাইলে তুই আমার বউ হবি। তোকে যে কবে আমি বউ করে নিয়ে যাব, দিন যেন শেষ হচ্ছে না আমার। ভাইয়া, ভাইয়া শুনছো? ওয়াসিফ এক ধ্যানে তাকিয়েছিল তনিমার দিকে, যার জন্য অন্যমনস্ক হয়ে পড়েছিল। তনিমা যে ডাকছে সেদিকে খেয়াল নেই। হ্যাঁ, কিছু বলছিস তনু? তনিমা অবাক করা কণ্ঠে বলে ওঠে, তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, তুমি তো শুনছোই না। কিছু কি ভাবছিলে ভাইয়া? এশাও উৎসুক দৃষ্টি তাকালো নিজের ভাইয়ের পানে। আরে না, বল, কি বলবি তুই? যাবে না আমাদের নিয়ে হসপিটালে? সবাই তো আমরা দাঁড়িয়ে আছি। সবাই এসে গেছে। হ্যাঁ, সে কখন এসেছে? তোমাকে তো তার জন্যই ডাকছি, কিন্তু তুমি তো মনে হয় কিসের ধ্যানে যেন ছিলে। ওয়াসিফ একটু বোকা হাসি দিল। ও তেমন কিছু না, চল। ফুপু কোথায়? ফুপুকে বলে আই, গিয়ে সবাই না হলে চিন্তা করবে। তখনই সায়না তালুকদার আসেন। মা, আমরা সবাই তাহলে যাচ্ছি। ঠিক আছে, ওয়াসি পদে সাবধানে নামিয়ে দিবি। তনিমা আর ঈশা তোমরা দেখা শেষ করে সোজা বাসায় চলে আসবে। ঋতু আর নাবিলা তারা কিছুক্ষণ থাকবে। ঠিক আছে মা। বের হয়ে গেল তনিমা। ফুপু আসছি তাহলে, ভালো থাকবেন। তুই কাজ শেষ করে দুপুরে চৌধুরী বাড়িতে আবার চলে আসবি। কোনো বাহানা যাতে করতে না দেখি, বলে দিলাম তোকে ওয়াসিফ। ওয়াসিফ মুচকি হাসি দিয়ে বলল, চলে আসবো ফুপু, কোনো বাহানা করব না। এখন আসি, ওরা সবাই অপেক্ষা করছে। ঠিক আছে, যা। গাড়িতে সবাই বসেছে। ওয়াসিফ চেয়েছিল তনিমাকে তার পাশের সিটে বসাবে, কিন্তু সেখানে আগে থেকে নাবিলা বসে পড়েছে। ঋতু চেয়েছিল নিজে বসবে, কারণ তনিমার সাথে ওর বসতে ইচ্ছে করে না, কিন্তু তার আগেই নাবিলা বসে পড়েছে। সাথে নাবিলা সবসময় সামনে বসে, নাবিলাকে পিছনে বসানো যায় না এক প্রকার, যার জন্য ঋতু কিছু বলতে পারেনি। বাকি তনিমা ওরা সবাই পিছনে বসেছে। ওয়াসিফ মিরারে তনিমার দিকে ঘুরিয়ে রাখল, যাতে তনিমাকে দেখতে পারে। তনিমাকে দেখতে অনেক সুন্দর লাগছে আজ। লাল আর সাদা রং মিলিয়ে চুড়িদার পরেছে, গায়ের রং সাথে মিশে আরও ফুটে উঠেছে। সাথে হালকা করে চোখে কাজল দিয়েছে। টানা টানা চোখে কাজলে পুরোই মোহনীয় লাগছে। মনে হয় ওয়াসিফ ওই চোখের দিকে তাকিয়ে থেকে জনম জনম পার করে দিতে পারবে ওয়াসিফ। ওয়াসিফ মনে মনে ধন্যবাদ জানালো নাবিলাকে। মেয়েটা ভালো হয়েছে সামনে বসেছিল, না হলে তো বারবার পাশে ফিরে দেখতে হতো। এখন তো সামনে তাকিয়েই দেখা যায়। ওয়াসিফের অনেক ভালো লাগছে তনিমাকে এভাবে দেখতে। তনিমাকে ওয়াসিফ অনেক ভালোবাসে। কখন যে নিজের অজান্তেই মন দিয়ে বসেছে তনিমাকে, সেটা ওয়াসিফ জানত না, কিন্তু কয়েক বছর ধরে অনুভব করছে তনিমাকে না দেখলে মনের মধ্যে অসম্ভব রকমের ব্যথা অনুভব হয়, অস্থিরতা হয়, অনেক চিন্তা থাকে, কখন না জানি কি হয়ে গেল। ভাবনার মাঝেই ওয়াসিফ হেসে উঠছে। ওয়াসিফ যদি একটু পাশে তাকিয়ে একটু দেখত, তাহলে তার চোখে পড়ত একটি মেয়ে মুগ্ধ নয়নে তাকে দেখছে। কিন্তু ওয়াসিফ তো নিজের ভাবনায় মগ্ন, তাই নজরে এলো না কারো মুগ্ধ নয়নে তাকে দেখা। নাবিলা সবার চোখের আড়ালে একটু পরপর ওয়াসিফকে দেখছে। অন্তর্মুখী হওয়ার জন্য নাবিলা সবার সাথে সহজে মিশে যেতে পারে না, তাই সবসময় চুপচাপ থাকে। নাবিলার জীবনের প্রথম ভালো লাগার পুরুষ হল ওয়াসিফ। নাবিলার মনে আছে ওয়াসিফের সাথে তার প্রথম দেখা। ওয়াসিফ অনেকবারই চৌধুরী বাড়িতে এসেছে, কিন্তু নাবিলার সাথে কখনো দেখা হয়নি। যখনই আসে না কেন নাবিলার সাথে দেখা হয় না। কিন্তু হঠাৎ করেই একদিন নাবিলার সাথে দেখা হয়ে গেল, সেটাও ছিল অনাকাঙ্ক্ষিতভাবে। বাগানে বসে দোলনায় চড়ছিল নাবিলা। হঠাৎ করেই নাবিলা টের পেল তার কানে কেউ কিছু গুজে দিল। ওয়াসিফ পিছন থেকে নাবিলার কানে কাঠগোলাপ ফুল গুজে দেয়। নাবিলা ভয় পেয়ে যায়, পিছনে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, কে আপনি?
ওয়াসিফ ভেবা চাকা খেয়ে যায়। ওয়াসিফ ভেবেছিল তনিমা বসে আছে। দুঃখিত দুঃখিত, আমি ভেবেছিলাম আমার বোন বসা, তাই তো আমি তোমাকে কানে কাঠগোলাপ ফুল গুজে দিলাম। আমার বোনের ফুল অনেক পছন্দ, আর ফুল দেখলেই কানে গুজবে। ভয় পেও না, আমি খারাপ কেউ না। নাবিলা প্রথমে ভয় পেলেও পরে যখন জানল তনিমার ভাই, তখন আর কিছু বলল না। কিন্তু প্রথম দেখায় ওয়াসিফকে নাবিলার অনেক ভালো লেগেছে। সেদিনও যেভাবে ওয়াসিফকে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছিল, আর আজও ঠিক সেইভাবে মুগ্ধতা নিয়ে ওয়াসিফকে দেখছে। সেই থেকেই ওয়াসিফকে পছন্দ করে নাবিলা, কিন্তু কখনো প্রকাশ করেনি। এবং কেউ ভুলেও ধরতে পারবে না নাবিলার মতো মেয়ে কাউকে ভালোবাসতে জানে। অথচ আজ কত বছর ধরে নাবিলা নিজের মনের মধ্যে সুপ্ত অনুভূতিগুলো পালন করছে ওয়াসিফের জন্য। নাবিলা নিজের ভাবনার মধ্যে বলে ওঠে, অষ্টাদশীর মনে সেই কবে থেকে জায়গা দখল করে বসে আছেন ওয়াসিফ তালুকদার? আপনার কি সেই খেয়াল আছে? নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল নাবিলা। গাড়ির ব্রেক করতেই নাবিলা নিজের কল্পনা থেকে বের হয়ে আসলো। ফিচেল হাসল নাবিলা। যার জন্য সে ভালোবাসার জাল বুনছে সে জানেও না কিছু। সবাই নিজের মানুষদের নিয়ে ভাবতে ব্যস্ত। গাড়ি এসে থামল হাসপাতালের সামনে। তনিমার ফোনে হঠাৎ করেই আবার টুনটুন করে মেসেজ আসলো, কিন্তু সেদিকে খেয়াল না করে গাড়ি থেকে নেমে পড়ল। ওয়াসিফ সবাইকে নামিয়ে দিয়ে তনু আর এশার থেকে বিদায় নিয়ে চলে গেল। ঋতু সেখানে দাঁড়ালো না, নিজের ভাইকে দেখতে চলে গেছে। কিন্তু নাবিলা দাঁড়ালো, দাঁড়িয়ে থেকে ওয়াসিফের যাওয়া দেখল। নাবিলার একটু খারাপ লাগলো বইকি। নাবিলার থেকে বিদায় নিল না, কিন্তু নাবিলা বেশি ভাবল না, কারণ ওয়াসিফের সাথে নাবিলার কথাও হয় না যে ওয়াসিফ তাকে বিদায় জানাবে। তনিমা বলে ওঠে, নাবিলা যাবে না ভেতরে? নাবিলা চমকে ওঠে। হ্যাঁ, কিছু বলছিলে তনিমা? ভয় পেয়েছো নাবিলা? দুঃখিত। কিছু কি ভাবছিলে তুমি নাবিলা? নাবিলা হেসে দিয়ে বলল, তোমাদের ভাই বোনদের সম্পর্ক দেখছিলাম তনিমা, খুব মিষ্টি সম্পর্ক তোমাদের, আমার অনেক ভালো লাগলো। এশা হেসে দিল। তনিমা মুচকি হেসে বলল, ভেতরে চলো, ঋতু আপা অনেক আগে চলে গেছে, তোমাকে না দেখলে কিছু বলতে পারে আবার। নাবিলা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে এগিয়ে গেল। এশা আর তনিমা পিছনে কথা বলতে বলতে যেতে লাগল। তনিমার ফোনে পরাপর আবারও টুনটুনের শব্দ হলো। তনু, তোকে মনে হয় কেউ অনেক মিস করছে। এত মেসেজ তোকে কে করছে বারবার? তাড়াতাড়ি দেখ কে মেসেজ করেছে। আমার তো মনে হচ্ছে তুই মেসেজ না দেখলে সে তোর বিরহে পুরো শেষ হয়ে যাবে। এশা হাসতে শুরু করে দিল। তনিমা ভ্রু কুচকে তাকিয়ে বলল, তুই আবার মজা নিচ্ছিস আমার সাথে? এশা যে মেসেজ করার করুক, আমি এখন দেখব না। এশা হেসে দিয়ে বলল, আরে দেখ গাধি, কে মনে হয় গুরুত্বপূর্ণ কোনো মেসেজ করেছে। এশার কথা শেষ হওয়ার আগেই আবার মেসেজে টুনটুন শব্দ হতে লাগল। এক প্রকার বিরক্তি নিয়ে তনিমা মেসেজ চেক করতে নিল। তনিমা মেসেজগুলো দেখে চোখ বড় বড় হয়ে গেল। তনিমার হাবভাব দেখে এশা ফোন নিয়ে নিজে পড়তে লাগল। সুইটহার্ট, তুমি আমার কথাগুলো গুরুত্বপূর্ণ মনে করো, কিন্তু সুইটহার্ট, তুমি আমার কথাগুলো গুরুত্বপূর্ণ মনে করে কিন্তু ঠিক কাজ করোনি। আমার কিন্তু অনেক রাগ লাগছে। আমি তোমাকে ভালোভাবে বলেছিলাম হাসপাতালে যেতে না, কিন্তু সুইটহার্ট, তুমি আমার কথার অবাধ্য হয়ে ঠিকই হাসপাতালে গেলে। আমার অবাধ মানুষ পছন্দ না। লেখাগুলো পড়ে থামল, তখনই আবার আরেকটা মেসেজ আসলো। সেটা পড়তে থাকলো। I'm too much disappointed with you, sweetheart. When I say no, that means no. But you didn't listen to me. That's why now you should prepare for punishment, sweetheart. And don't be afraid. Be ready, my sweetheart. Sifat? এশা তাকালো তনিমার দিকে। তনিমাও মেসেজটা পড়ে নিয়েছে। তনিমা রীতিমতো ভয়ে কাঁপছে। এশা লোকটাকে আমাকে তো রীতিমতো থ্রেট দিয়ে যাচ্ছে। আমার এখন সত্যিই ভয় করছে রে এশা, যদি আমার সাথে কিছু করে ফেলে। আরে শান্ত হ তনু, কি এত ভয় পাচ্ছিস? লোকটা কে না কে শুধু শুধু মেসেজ করছে, আর তুই সত্যি ভেবে নিলি হয়তো কেউ আমাদের সাথে মজা করছে। এগুলো তোর মজা মনে হয় এশা? লোকটা কি করে জানলো আমি হসপিটালে আসবো, আবার এসেছি সেটাও জানে? এগুলো কি তোর সত্যি মনে হচ্ছে না? মানে আমার তো মনে হচ্ছে লোকটা আমার ফলো করছে, না হলে এত কিছু কি করে জানলো? এশা আমার ভয় হচ্ছে রে, অনেক কিছু একটা কর প্লিজ এশা। আহা তনু শান্ত হ, বাচ্চাদের মতো আচরণ করা বন্ধ কর, আমাকে ভাবতে দে। আপাতত চুপ থাক, আমরা এখন হাসপাতালে আছি, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তনিমা আশেপাশে তাকিয়ে দেখল কিছু মানুষ তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তনিমা নিজেকে সামলে নিল, কিন্তু দুশ্চিন্তা কমল না। তনিমা ভেবে পাচ্ছে না এটা কে হতে পারে। তার তো কোনো প্রেমিকও নেই, তাহলে কে হবে এটা? নাবিলা কিছু দূর গিয়ে পিছনে তাকিয়ে দেখল
তনিমা আর এশা এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাই আবার ওদের কাছে আসলো। কি হয়েছে তনিমা, তোমরা ঠিক আছো? এভাবে যে দাঁড়িয়ে আছো এখানে? এশা কোনো রকম হেসে বলল, ঠিক আছে, ওর একটু পায়ে ব্যথা পেয়েছে তাই দাঁড়িয়েছিলাম, এখন ঠিক আছে, চলো। আচ্ছা চলো তনিমা। তারা জিহানের কেবিনের দিকে যেতে থাকলো। সবাই একসাথে কেবিনে ঢুকে দেখল জিহান শুয়ে আছে। ফাবিয়া শেখ এগিয়ে এসে নাবিলাকে জড়িয়ে ধরলেন। এতক্ষণ কই ছিলে? ঋতু তো সেই কখন এসেছে, তুমি কোথায় ছিলে নাবিলা? আমি মা তনিমাদের সাথে ছিলাম। আপু তো গাড়ি থেকে নেমেই চলে এসেছে, আমি ধীরে ধীরে আসতেছিলাম। ফাবিয়া শেখের কথা পছন্দ হলো না। ঋতু যখন চলে এসেছে তুমি ওদের জন্য কেন দাঁড়িয়েছিলে? তোমার বোনের সাথে না এসে ওদের সাথে এসেছো, ওদের জন্য বুঝি তোমার বেশি দেরি হয়েছে? এশা বারবার তনিমার মুখের দিকে তাকাচ্ছে। ফাবিয়া শেখের কথাগুলো এশার পছন্দ হলো না। কথা বারবার ঘুরিয়ে তনিমা আর এশার দিকেই নিল দেখে এশা হঠাৎ করেই বলে ওঠে, আন্টি, আমি বা তনিমা কেউ আপনার মেয়েকে ধরে আমাদের সাথে দাঁড়া করে রাখিনি, তাই বারবার আমার আর তনিমার দিকে আঙ্গুল তুলিয়েন না। আপনার মেয়ের আমাদের জন্য দেরি হয়নি, নাবিলা নিজে দাঁড়িয়েছিল। নাবিলা একটু লজ্জা পেল, তার মা সব সময় বেশি করে। ফাবিয়া শেখ তেতে উঠলেন। ভদ্রতা বলতে তো কিছু নেই তোমার মধ্যে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিক্ষা দেয়নি পরিবার। আহা মা, কি শুরু করেছো বলো তো? এসেছি তো আমি, একটুই তো দেরি হয়েছে বলো, তাতে তুমি তনিমাদের কেন কথা শোনাচ্ছ? আন্টি, আমার পরিবার আমাকে গুরুজনদের সম্মান করার শিক্ষা দিয়েছেন, কিন্তু সাথে আপনার মতো গুরুজনদের কিভাবে ঠিক করতে হয় সেটারও শিক্ষা দিয়েছেন। তনিমা হাত ধরে থামিয়ে দিল এশাকে। এসা চুপ কর, ওনার সাথে কোনো কথা বলিস না তো। ফাবিয়া শেখ যেন রেগে গেলেন। তিনি আরও কিছু বলতে যাবেন, তখন জিহান বলে ওঠে, মা, কি শুরু করেছো? আমাকে কি তোমরা আরও অসুস্থ বানাবে? এটা যে হাসপাতাল ভুলে গেছো? কি সব কথা নিয়ে কাটাকাটি করছো? জিহান কথাগুলো এক নাগারে বলে গেল। চোখ খুলে তাকিয়ে দেখল কে কে এসেছে। সবাই দেখে তনিমার দিকে চোখ যেতেই হঠাৎ রাগ যেন মাথা চাপা দিয়ে বসল। তনিমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল জিহান, মা, ওকে যেতে বলো এখান থেকে, আমার ওরে দেখতে ইচ্ছে করছে না। ওরে এখানে আসতে বলছে কে মা? চলে যেতে বলো এখান থেকে। ফাবিয়া শেখ বুঝলেন না কাকে জিহান এখান থেকে চলে যেতে বলছে। সবাই ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছে জিহানের দিকে। হঠাৎ করে হলো কি? কাকে চলে যেতে বলছিস? আমাকে বল, আমি এক্ষুনি তাকে পাঠিয়ে দিব। জিহান চিৎকার করে বলে ওঠে, তনিমাকে ওরে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলো, না হলে কিছু আমি করে ফেলবো। তনিমা অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে, ভাবছে ও আবার কখন কি করল। তনিমার কানে কানে এশা বলল, তোর সাথে কি হয়েছে রে, এইভাবে আচরণ করছে কেন? আমিও বুঝতে পারছি না এসা আমার চলে যেতে কেন বলছে। তনিমার নাম শোনামাত্র ফাবিয়া শেখ তেতে ওঠেন। তনিমার দিকে তাকিয়ে বলেন, এভাবে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে তাকিয়ে আছিস কেন? আমার ছেলে বলেছে না তোরে চলে যেতে, তাহলে যাচ্ছিস না কেন? ফাবিয়া শেখের এমন ব্যবহার এশা পছন্দ হলো না। মা, এইভাবে কথা বলছো কেন তনিমার সাথে? ও কি করেছে যে ওরে চলে যেতে বলছো? ঋতু বলে ওঠে, নাবিলা, তোর হয়েছে কি আগে সেটা বল। তুই ভাইয়ের কথা শুনলি না? হ্যাঁ, ভাইয়া ওরে চলে যেতে বলেছে, আর তুই মার কাছে প্রশ্ন করছিস? জিহান ভাইয়া তনিমাকে দেখতে পারছে না, তাহলে ও এখানে থাকবে কেন? আপু, সেটাই তো জানতে চাচ্ছি, কি কারণে তনিমাকে চলে যেতে বলছে। আর মার কাছে আমি প্রশ্ন করতেই পারি, মা যে ব্যবহারগুলো করছে এগুলো তো ঠিক না। ফাবিয়া শেখ ধমক দিয়ে নাবিলাকে চুপ করিয়ে দিলেন। তনিমাকে আবার বললেন, আমার ছেলে কি বলল শুনতে পাওনি? চলে যাও তনিমা এখান থেকে। এশা ভাবছিল কিছু বলবে, কিন্তু তনিমা বলতে দিল না। তনিমা কিছু না বলে এশার হাত ধরে কেবিন রুম থেকে বের হয়ে আসলো। তনিমা অবশ্য খুশি হয়েছে, তার এই জানোয়ারটাকে দেখতে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তার মা জোর করে পাঠালো। না হলে কে আসতো জানোয়ারকে দেখতে? এশা রাগে হাত ছাড়িয়ে নিল। তুই আমাকে কিছু বলতে দিলি না কেন তনু? দেখেছিস ওদের ব্যবহার, এগুলো কি মানুষের মধ্যে পড়ে? তুই থাকিস কিভাবে এদের সাথে? আমার তো মনে চাচ্ছিল সবগুলোকে ধরে ইচ্ছে মতো মারতে। তনিমা হেসে বলল, না, অভ্যস্ত হয়ে গেছি এসা, আর তোকে কিছু বলতে দেয়নি কারণ ভালোই হয়েছে আমাদেরকে চলে। আমার তো এই জানোয়ারটাকে দেখার একদমই ইচ্ছে ছিল না, তাই তো তোকে কথা বাড়াতে দিলাম না। কিন্তু এসা আমি একটা কথা বুঝতে পারছি না, আমাকে দেখে এমন আচরণ করলো কেন? আমি তো কোনো ক্ষতি করিনি, উল্টো জিহান জানোয়ারটা আমার ক্ষতি করার চেষ্টা করে।
তুই না জানালে আমি কিভাবে জানবো তনু? আমার মন বলছে হয়তো কোনো কারণ আছে তোর সাথে এমন ব্যবহার করার। আচ্ছা বাদ দে এসা, চল, আমাদের তো এখন সময় আছে, ঘুরে তারপর বাড়ি ফিরবো। নাবিলা অনেক রেগে গেছে। মা, তোমাদের আচরণগুলো না খুবই জঘন্য। তনিমার সাথে তোমার, ঋতুর আর জিহান ভাইয়ের কি শত্রুতা আমি জানি না। তনিমাকে তোমাদের সবার এত কি সমস্যা আমি বুঝি না। যে যখন পারো কথা শোনা ওরে শুধু কেন বলো তো? তোমাদের এত সমস্যা কেন ওরে নিয়ে? তোমাদের কি কোনো হক মেরে দিয়েছে? নাবিলা, এবার তুই বেশি বকবক করছিস না? চুপ কর। আর তোর এত তনিমার জন্য খারাপ লাগছে কেন? মায়ের থেকে দেখি মাসির দরদ বেশি দেখাচ্ছিস। আপু, আমি কোনো মাসির দরদ দেখাচ্ছি না। ফাবিয়া শেখ চুপচাপ তার দুই মেয়ের কথা শুনতে লাগলেন। জিহানের তো বিরক্ত ধরে গেছে। নাবিলা আরও বলে উঠে, তোমাদের আচরণ আমার তোমাদেরকে কি মনে হয় জানো? তোমাদের আমার মানুষ বলে মনে হয় না। তোমাদের সবাইকে আমার অমানুষ লাগে। নাবিলা কথা শেষ করার সাথে সাথে জোরে থাপ্পড় পড়ল ওর গালে। ঋতু যে থাপ্পড় মারবে সেটা ফাবিয়া শেখ বুঝতে পারেনি। ঋতু, কি করছো এগুলো? নাবিলার গায়ে হাত দিলে কেন? মা, তুমি দেখছো না ও আমাদের থেকে তনিমার হয়ে কথা বেশি বলছে? নাবিলা নিজের গালে হাত দিয়ে তাকালো ঋতুর পানে। নাবিলা আলতো হেসে দিয়ে বলল, সত্যি কথা সবসময় আপু সূচের মতো গলায় বিধে। আমার কথাগুলো যে সত্যি ছিল সেটা তুই থাপ্পড় মেরে বুঝিয়ে দিলি। জিহান বলল, মা, নাবিলাকে এখান থেকে যেতে বলো, না হলে ঋতুর তো এক গালে মেরেছে, আমি উঠলে আরও বেশি খাবে, তাই ওরে আমার সামনে থেকে বিদায় হতে বলো। ফাবিয়া শেখ কাকে রেখে কাকে সামলাবেন কিছুই বুঝতে পারছেন না। নাবিলা বের হয়ে গেল নিজের কথাগুলো শেষ করে। ফাবিয়া শেখ ঋতুকে বলে ওঠেন, নাবিলার সাথে যাও, তোমার ওরে মারা ঠিক হয়নি ঋতু। নাবিলা ছোট জানো, তারপরেও যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারবো না, তাই তুমিও নাবিলার সাথে বাড়িতে ফিরে যাও। নাবিলাকে একা যেতে দিও না। ঋতু চাইছিল না নাবিলার সাথে যেতে, কিন্তু মায়ের কথা শুনে যেতে হলো। জিহানের রাগে মাথা জ্বলছে। তনিমাকে দেখার পর রাগ বেড়ে যেন দ্বিগুণ হয়েছে। সাথে গতকাল তন্ময়ের বলা কথাগুলো যেন বারবার কানে বাজছে। চোখ বন্ধ করে রাখল জিহান। নাবিলাকে পিছন থেকে ঋতু বারবার ডাকছে, কিন্তু নাবিলা ফিরে তাকালো না। নাবিলা শান্ত স্বভাবের হওয়ার জন্য চুপ থাকে বেশি, কিন্তু যখন রাগ হয় তখন অনেক কিছু বলে ফেলে। সেই ছোট থেকে নাবিলা দেখে আসছে তার মা আর ঋতু সবসময় তনিমার সাথে খারাপ আচরণ করে, যেটা নাবিলার ভালো লাগে না। আজ সত্যি কথা বলেছে দেখে তার বোন গায়ে হাত তুলল। ঋতু এক প্রকার দৌড়ে এসে নাবিলার পিছন থেকে হাত ধরে দাঁড় করালো। না, আমি যে তোকে কতক্ষণ ধরে পেছন দিকে আওয়াজ দিলাম, শুনতে পাস না নাবিলা? নাকি শুনেও শুনতে চাচ্ছিস না? হাত ছাড়ো আপু আমার। নাবিলা নিজের হাত ছাড়ানোর জন্য ঋতুর সাথে তর্ক করতে লাগলো। হাতটা ছাড়তে বলেছি আপু, এখনো তোমাকে সম্মানের সাথে হাত ছাড়তে বলছি। আমাকে আমার সীমা লঙ্ঘন করতে বাধ্য করো না। ঋতু আজ বারবার অবাক হচ্ছে নাবিলাকে দেখে। এটা কি তার সেই শান্ত বোন যে কারো সাথে টু শব্দ পর্যন্ত করে না? আজ উঁচু গলায় কথা বলছে। কি হয়েছে তোর নাবিলা? আগে তো কখনো তোর এমন আচরণ করতে দেখিনি। ঠিক আছিস? তখন আমি রাগে তোর গায়ে হাত তুলে ফেলেছি বোন। বোনকে ক্ষমা করে দে, রাগ করে থাকিস না বোন। নাবিলা ফিচেল হাসল। আমার কিছুই হয়নি। তোমাদের নাটক দেখতে দেখতে আমার এখন বিরক্তিকর লাগে। তোমরা যে কত ভালো অভিনয় জানো আপু, মামা যে কেন তোমাদের আসল রূপটা দেখে না আমি বুঝি না। তোমরা যে মামার পিছনে তনিমার সাথে কীরকম আচরণ করে বেড়াও সেটা তো মামার জানা উচিত, অথচ যার সাথে তোমরা এগুলো করে বেড়াও সে কিছু বলে না দেখে এখনো ভালো আছো। তনিমার স্থানে নিজেকে দাঁড় করিয়ে দেখিও আপু, তখন বুঝবে কেউ খারাপ আচরণ করলে কেমন লাগে। আমি তো বুঝে পাই না মেয়েটা তোমাদের এত সহ্য করে কেন। আর আমি সত্যি কথা বলেছি, তাতে তুমি আমাকে থাপ্পড় মেরেছ, তাতে তোমার ক্ষমা চাইতে হবে না। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস নাবিলা? মামার ভয় দেখাচ্ছিস? কিন্তু তুই ভুলে কেন যাচ্ছিস তনিমা মামার নিজের সন্তান না, সায়না মামির আগের ঘরের সন্তান। আপু, সন্তান আগের ঘরের আর পরের ঘরের হয় না, সন্তান সন্তানই হয় যদি মানুষগুলো ভালো হয়। এই দেখো না, যেখানে মামা তনিমাকে এত ভালোবাসে দেখে তোমার আর মার কত সমস্যা, কারণ তনিমার বাবা মামা না। যদি মামা তনিমার বাবা হতো তখন সমস্যা হতো না। মার না হয় বুঝলাম তনিমাকে অপছন্দ করার কারণ আছে, কিন্তু তুমি কিসের কারণে তনিমার সাথে এরকম খারাপ আচরণ করো? তনিমা তোমার কোনো ক্ষতি করেছে বলে আমার তো মনে হয় না। মানুষকে ভালোবাসতে না পারো আপু,
কিন্তু খারাপ আচরণ করাও ঠিক না। নাবিলা কথাগুলো শেষ করে ঋতুর থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে লাগলো। নাবিলার কথাগুলো ঋতু ভেবে দেখল কোনো ভুল কিছু বলেনি, কিন্তু এখন এগুলো নিয়ে ভাবার সময় না। নাবিলার পিছনে আবার যাওয়া শুরু করলো ঋতু। তনিমা আর এশা হাসপাতাল থেকে কিছুটা দূরে এসে দেখতে পেল ফুসকা ভ্যান। তনিমা আর এশা দুজনেই খুশি হয়ে গেল ফুসকার ভ্যান দেখে। অনেকক্ষণ ধরে খুঁজছিল। মামা 2 প্লেট ফুচকা দিন তো। তনিমা বলে ওঠে, মামা বোম্বাই মরিচ আছে? তা মাথা নেড়ে সম্মতি দিল, আছে। তনিমা যেন খুশি হয়ে গেল। তাহলে 2 প্লেটে বোম্বাই মরিচ দিয়ে দেন, অনেক ঝাল দেবেন। এত ঝাল খাবে কি করে রে তনু? মাথা ঠিক আছে? পরে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আগের বারের কথা ভুলে গেছিস? ঝাল খেয়ে কি করেছিলি তুই? অনেক কথা বলছিস রে, একটু চুপ থাকতো। আগের বারের কথা এখনো কে মনে রাখে? আগের বারেরটা আগের বারই চলে গেছে। এখন কি হবে সেটা ভাব। আমি তো ঝাল দিয়েই খাবো, সাথে তুইও খাবি। না বাবা, আমি ঝাল দিয়ে খাবো না। আগের বার ওয়াসিফ ভাইয়া অনেক বকেছে তোর জন্য আমাকে। তোকে তো কিছু বলেনি, আমাকে অনেক কথা শুনিয়েছে। তনিমা হেসে দিল। একটু আগে না তুই ঋতু আপুর মাকে কথা শোনালি, আর এখন সামান্য মরিচকে ভয় পাচ্ছিস? এসা ছি ছি, মানিজ্য রাখলি না এসা। আর তনিমা হাসছে আর কথাগুলো বলছে। তনিমা ইচ্ছে করেই এমন কথা বলছে যাতে এশা রাগ হয়ে খেতে রাজি হয়ে যায়, আর হলো তাই এশা রাজি হয়ে গেছে। তনিমা এত কথার মাঝে গুরুত্বপূর্ণ কথাটা ভুলেই গেল। আজ তনিমার সাথে কি হবে সেটা সে নিজেও জানে না। একটা ফুসকা খাওয়ার পরও তনিমা খেয়ে চলছে, কিন্তু এশার চোখে পানি চলে এসেছে। এত ঝাল কি খাওয়া যায়? কিন্তু তনিমা দিব্যি খেয়ে চলছে। এশা তাকিয়ে দেখলো তনিমার চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু তারপরও ওর খাওয়া কমছে না। এশা এক প্রকার থামিয়ে দিল। কিরে করছিস কি? আর কত খাবি তনু? চোখে মুখের অবস্থা দেখেছিস? লাল হয়ে গেছে। এখন থাম, ভাইয়া জানলে আজকে আমাকে ইন্নালিল্লা করে দিবে। বোন, যে তোরে নিয়ে আমি আবার ফুসকা খেয়েছি আর তুই আবার এত ঝাল খেয়েছিস। আর খাস না বোন। তনিমা হাসছে এশার অবস্থা দেখে। এশা বেশি খেতে পারেনি ঝালের জন্য, কিন্তু তনিমা সব শেষ করেছে। চোখ দিয়ে পানি পড়ছে, তাও যেন তনিমার কিছু লাগছে না। টাকা পরিশোধ করে তনিমা আর এশা হাঁটা ধরল। এশা আইসক্রিম কিনতে চাচ্ছে মূলত। অনেক ঝাল খেয়েছে তনিমা, যার জন্য আইসক্রিম খাওয়া ভালো হবে। 2টো আইসক্রিম কিনে দুজনে খেতে খেতে হাঁটতে লাগলো। হঠাৎ করেই তনিমাদের সামনে একটা গাড়ি দাঁড় করালো। তনিমা আর এশা ভড়কে গেল। গাড়িটা কার তনিমা চেনে না, কিন্তু তাদের জন্য দাঁড় করিয়েছে সেটা বুঝল। সামনে দাঁড় করানোর জন্য এশা বলে উঠল, চোখে দেখেন না নাকি? এত জায়গা থাকতে আমাদের সামনে দাঁড় করাতে হলো? আজ সব মানুষদের দুনিয়াতে বাস করি। গাড়ির থেকে ভিতর থেকে মাথা বের করে সিফাত হাসি দিয়ে বলল, আপনি চাইলে শুধু একান্তই আমার সাথে বাস করতে পারেন, আমি মাইন্ড করব না। এশা তেতে বলে উঠল, আমি আপনার সাথে কেন বাস করতে যাব মিস্টার? সিফাতকে তখনও এশা বা তনিমা লক্ষ্য করেনি। সিফাতকে দেখা মাত্রই তনিমা অবাক হলো, সাথে কথা শুনে শব্দ করে হেসে দিল। আপনি এখানে ভাইয়া কোথাও কাজে যাচ্ছিলেন কোনো? কাজ শেষ করে বাড়িতে ফিরছিলাম, হঠাৎ করেই দেখি তোমাদের দুজনকে। আর তোমাদের দেখা মাত্রই এখানে দাঁড় করালাম গাড়ি। তো কোথায় থেকে ফিরছো? আর হেঁটে যাচ্ছ কোথায়? আর হেঁটে যাচ্ছ কেন? ভাইয়া হসপিটালে গিয়েছিলাম। সকালবেলা মা বলেছিল ঋতু আপুর ভাইকে দেখতে যেতে, তাই আমার আর এসে আসতে হলো। আর দেখা শেষ করে এখনই বাড়ি ফিরছিলাম। তোমার মুখ এত লাল কেন তনিমা? অসুস্থ নাকি তুমি? ভাইয়া তেমন কিছু না, ফুচকা খেয়েছি তো তাই। সিফাত মাথায় হাত দিয়ে বলল, ফুচকা খেলে কারোর যে মুখ লাল হয় আজ প্রথম জানলাম তনিমা। এশা হাসছে সিফাতের কথা শুনে। ফুচকা খেলে কারো মুখ লাল হয় না, হাদারাম। নিজের মনে মনে বলছে কথাগুলো এশা। আস্ত একটা হাদারাম। এশা নিজের মনে মনে হাসছে আর কথাগুলো ভাবছে। এশার দিকে তাকিয়ে দেখে মিটমিট করে হাসছে। তনিমা কোচা মারল, কিন্তু এশার তাতে ধ্যান নেই। এশার দিকে সিফাত সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি এভাবে হাসতেন কেন? হ্যাঁ, কিছু বলছেন আমাকে? আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন মিটমিট করে? আমাকে কি পাগল লাগছে আপনার? এশা ফট করে বলে ফেলল, আরে না, আপনাকে তো হাদারামের মতো লাগছে। বলেই শব্দ করে হাসতে শুরু করে দিল। ভুল স্থানে যে এশা ভুল কিছু বলে ফেলেছে সেটা পরে মাথায় আসলো। সাথে সাথে নিজের মুখে হাত দিয়ে ঢেকে ফেলল। তনিমার ইচ্ছে করছে এশাকে তুলে আছাড় মারতে। তনিমা কথা কাটিয়ে নিল, ভাইয়া কিছু মনে করবে না, আসলে ও কি বলতে কি বলেছে নিজেও বোঝেনি। সিফাত মুচকি মুচকি হেসে বলল, আচ্ছা চল এবার। তোদের তো খাওয়া শেষ তাই না? জি ভাইয়া, কিন্তু কোথায় যাব? কোথায় যাবে মানে কি? বাড়িতে ফিরবে না নাকি হেঁটে হেঁটে যাওয়ার পরিকল্পনা আছে তোমাদের? তনিমা ভেবেছিল রিকশা নিয়ে চলে যাবে। ভাইয়া আপনি চলে যান, আমরা যেতে পারবো, সমস্যা নেই। তনিমার কানে কানে এশা বলল, চল গাড়িতে যাই।
অনেক গরম তনু, রিক্সাতে গরমে সিদ্ধ হয়ে যাব। সেটা তো আমি শুনছি না। আমাকে তুমি ভাইয়া রাখো, আর আমি কিভাবে আমার বোনকে একা ফেলে চলে যেতে পারি? চলো, রিক্সাতে তো যাবে আর গাড়িতেও যাবে, একই কথা হলো। তাহলে আমার সাথে গাড়িতে গেলে সমস্যা কই? তাহলে সমস্যা কোথায়? তুমি আমাদের সাথে যেতে যাচ্ছ না সেটা বলো। তনিমা বলে উঠল। আপনাদের সাথে মানে ভাইয়া? আপনি একা না? সিফাত হেসে দিয়ে বলল, আরে না বোন, একা কেন হব? গাড়িতে আরও একজন আছে। তন্ময় ভিতরে আপাতত বসে অপেক্ষা করছে। তাড়াতাড়ি চলো, রেগে গেলে আমার খবর আছে। তন্ময়ের নাম শুনেই তনিমার কলিজা শুকিয়ে গেছে। গতকাল রাতে লাইটার ছুঁড়ে মেরেছে মনে পড়ল। সামনে পড়লে তো আমার খবর আছে। তাই তনিমা অমতা করছে। আরেকদিকে এশা সে গাড়িতেই যেতে চাচ্ছে, কিন্তু তনিমা কোনোভাবেই তন্ময়ের সাথে গাড়িতে যাবে না। তাহলে তার যে কপালে দুঃখ আছে সেটা সে জানে। তনিমা না করে দিল। ভাইয়া আপনারা যান, আমাদের কিছু কাজ আছে, শেষ করে আমরা বাড়ি ফিরবো। তোমরা না মাত্র বাড়িতে ফিরতেছিলে? এশা ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছে তনিমার দিকে। আসলে ভাইয়া মাত্র মনে পড়েছে। অপরদিকে গাড়ির ভিতর থেকে তন্ময়ের রাগী কণ্ঠ শোনা গেল। আমাকে বের হতে বাধ্য করিস না, তাড়াতাড়ি গাড়িতে আয়, আমার বাসায় যেতে হবে, তোদের নাটক দেখার ইচ্ছে নেই। সিফাত বলে উঠল। তন্ময়, ওদের নাকি কাজ আছে কিছু, ওরা নাকি পরে বাড়িতে ফিরবে। তন্ময় কর্কশ কণ্ঠে বলল, তুই তাড়াতাড়ি চলে আয়, বাড়িতে ফিরতে হবে। যারা যেতে চায় না তাদের নিয়ে এত জোর করার কি আছে সিফাত? আমি ওদের না নিয়ে যাব না তন্ময়, রাস্তাঘাটে কথা এখন বলা যায় না। ভাইয়া আপনারা চলে যান, আমরা যেতে পারবো প্লিজ। আমরা রাস্তায় আগেও চলাফেরা করেছি, চিন্তা করবেন না। সিফাতও জায়গা থেকে নড়ল না, একই জিদ ধরে দাঁড়িয়ে থাকল। তন্ময় কিছু ভেবে না পেয়ে গাড়ি থেকে বের হয়ে আসলো। তন্ময়ের গাড়ি থেকে বের হওয়া দেখে তনিমা বরফের মতো জমে গেল। কি করবে কিছু বুঝতে পারছে না। শক্ত করে এশার হাত ধরে রাখল। এভাবে ভয় পাচ্ছিস কেন তনু? তোকে কি মেরে ফেলবে নাকি, যেভাবে কাঁপাকাঁপি লাগিয়ে দিয়েছিস তুই? আমি একটা কাণ্ড করেছি এসা, হয়তো সেটার জন্য এখন আমাকে মেরেও ফেলতে পারে, ঠিক নেই। আল্লাহ এবারে মতো বাঁচিয়ে দিও। তন্ময় এগিয়ে এসে তনিমার মুখের সামনে দাঁড়ালো। তনিমাকে ভালো করে দেখতে লাগলো। সাথে তনিমার কাঁপাকাঁপি দেখে হাসি আসছে, কিন্তু তন্ময় কোনো প্রতিক্রিয়া দেখালো না। তনিমার দিকে তাকিয়ে এশাকে বলল, ওর হাত ছাড়ো। হাত ছাড়ার কথা শুনে তনিমা আরও জোরে হাত ধরে রাখল এশার। আমার এক কথা দ্বিতীয়বার ভালো পছন্দ না, তাই যেটা বললাম সেটা করো। এশা হাত ছাড়ল না তনিমার। তনিমা আর এশার কাহিনী দেখে তন্ময়ের মাথায় রাগ চেপে বসল। তনিমার ডান হাত ধরে এত জোরে টান দিল যে এশা একটুর জন্য রাস্তায় পড়তে পড়তে বেঁচে গিয়েছে। তনিমা চিৎকার করে বলে ওঠে, আরে 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 করছেনটা কি? ছাড়ুন, আমার হাতে লাগছে তো, ব্যথা পাচ্ছি আমি, আজও মানুষ তো, ছাড়ুন আমায়। তনিমাকে এক প্রকার টেনে নিয়ে গাড়ির ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিল তন্ময়। তনিমা হাতের কনুইতে ব্যথা পেয়েছে। রাগী দৃষ্টিতে তাকিয়ে হিসিসিয়ে বলল, তোর নাটক দেখার জন্য আমার কাছে ফালতু সময় নেই। বারবার করে কেন বলতে হবে? একবারে কথা বুঝিস না? তোকে বলা হয়েছে না গাড়িতে বসতে? এতক্ষণ তোর নাটক করে কি বোঝাতে চেয়েছিস? তনিমার চোখের কোণায় পানি জমল। ছলছল চোখ নিয়ে তাকিয়ে থাকল, কিন্তু মুখ থেকে কোনো কথা বলল না, চুপ করে রইল। তন্ময় রেগে আবার বলল, চুপ করে থাকবি না? আমি যখন কিছু জানতে চাইব তখন কথার জবাব দিবি। তনিমা আগের ন্যায় এখনই চুপ করে আছে। তন্ময়ের রাগ যেন তরতর করে বাড়ছে শুধু। তনু, অ্যান্সার মি, আই সেড অ্যান্সার মি, ড্যাম ইট। এতবার বলার পরও তনিমা চুপ করেই বসে থাকল। তন্ময় গাড়িতে জোরে লাথি মারল রাগে, শব্দ করে গাড়ির ডোর বন্ধ করে দিল। নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে তন্ময়, কিন্তু কোনোভাবেই কমছে না। নিজের সিটে গিয়ে বসে পড়ল। অপরদিকে সিফাত আর এশা তাকিয়ে ওদের কাহিনী দেখল। তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বসো, না হলে আমিও কিন্তু তোমাকে ধরে মেয়ে এইভাবে ছুঁড়ে মারবো। এশার রাগী দৃষ্টিতে তাকালো। সিফাত হেসে দিয়ে বলল, হ্যাঁ আমি মজা করছিলাম, তাড়াতাড়ি চলো। তন্ময় এখন রেগে আসছে অনেক, কখন জানি তোমার আর আমার উপরে চড়া হয়, তার আগেই চলো। সিফাত এখনো গাড়ির ভিতরে আসতেছিলে না দেখে তন্ময় হুঙ্কার দিয়ে সিফাতকে বলল, তাড়াতাড়ি ভিতরে আয়, নাহলে আমি তোদের রেখে চলে যাব। এশা গিয়ে তনিমার পাশে বসে পড়ল। তাকিয়ে দেখল তনিমা মাথা নিচু করে বসে আছে। সিফাত গাড়িতে বসা মাত্রই গাড়ি চৌধুরী বাড়ির উদ্দেশ্যে চালানো শুরু করল। ঋতু আর নাবিলা এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছে দেখে সায়না তালুকদার জিজ্ঞেস করলেন, তোমরা চলে এলে যে, তনিমা আর এশা কোথায়? নাবিলা কোনো জবাব দিল না। সায়না তালুকদারকে ইগনোর করে নিজের রুমের দিকে চলে গেল। ঋতু বলে উঠে, মামি, আমাদের মা বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর তনিমা তো আমাদের আগেই চলে এসেছে, কিন্তু এখনো বাড়িতে কেন আসেনি জানি না। সায়না তালুকদার চিন্তা করতে শুরু করলেন। তনিমাকে কলও করলেন, কিন্তু ফোন জুড়ল না। তিনি সাথে সাথে এশার নাম্বারে কল দিলেন। একটা রিং হওয়ার সাথে সাথেই এশা কল ধরল।
তোমরা কোথায় আছো? তনিমা আর নাবিলা বাড়িতে চলে এসেছে। তোমরা নাকি তাদের আগে বের হয়ে গেছো, এখনো আসলে না কেন? তনিমা কল ধরছে না কেন? ফুপু ফোন সাইলেন্ট মনে হয়, তাই আমরা একটু ফুচকা খেতে গিয়েছিলাম, বাড়িতে ফিরছি। বেশিক্ষণ লাগবে না, চিন্তা করবেন না, আমরা ঠিক আছি। শায়না তালুকদার এতক্ষণ পর চিন্তামুক্ত হলেন। সিফাত গাড়ি ড্রাইভ করছে আর টুকটাক কথা বলছে তনিমাদের সাথে। তন্ময় নিজের ফোনের দিকে তাকিয়ে অনেক মনোযোগ দিয়ে কিছু করছে। তনিমা আর চোখে একটু পরপর তন্ময়ের দিকে তাকিয়ে দেখল। তন্ময় তখন তনিমাকে ওইভাবে ধাক্কা মারায় হাতে ব্যথা পেয়েছিল। এশাকে তনিমা জিজ্ঞেস করল। মা কি বললো এসা? বেশি চিন্তা করছে? তনিমাকে এশা শান্ত থাকতে বলল। ফুপু কিছু বলেনি তেমন, শুধু বলেছে তাড়াতাড়ি ফিরতে। ঋতু আপু আর নাবিলা তারা নাকি বাড়িতে চলে গেছে, যার জন্য ফুপু জানতে পেরেছে। চিন্তার কিছু নেই তনু। আচ্ছা। কিছুক্ষণের ভেতরেই তন্ময়ের কালো মার্সিডিসকে চৌধুরী নিবাসের সামনে দাঁড় করালো সিফাত। বাড়িতে এসে পড়েছে দেখে তনিমা তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে গেল, যাতে তন্ময়ের আগেই বাড়ির ভিতরে চলে যেতে পারে। তনিমার তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হওয়া দেখে এশা বলল, কিরে, পাগল হয়ে গেছিস তনু, নাকি ভূতে ধরেছে তোরে? এত ছোটাছুটি করছিস কেন তনু? ধীরে তো বের হওয়া যায়। এশার কথা তনিমা শুনলই না। গাড়ি থেকে বের হয়ে এশাকে রেখেই দৌড়ে ভিতরে চলে গেল। পিছনে ফেলে গেল তন্ময়দের। এশাকে সিফাত বলে উঠল, এভাবে দৌড়ে চলে গেল কেন? কিছু কি হয়েছে? এশা খ্যাক করে উঠল। আমি জানবো কিভাবে? আপনি যেখানে আমিও সেখানে আজব প্রশ্ন করেন। সিফাত চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এশাকে দেখল। এই মেয়ের এত তেজ আসে কোথা থেকে? মাঝে মধ্যে মনে হয় এটা তন্ময়ের বোন। অবশ্য সব বদভ্যাস তন্ময়ের মতোই। এভাবে ঘুরে ঘুরে কি দেখছেন? তোমাকে দেখছি। মুখ ফসকে বলে দিল ভুলে। এশা ভ্রুঙ্কুচকে তাকিয়ে বলল, আমাকে তো দেখার কি আছে? নতুন তো রূপ গজালো না, আগের মতোই আছি। গিয়ে আসলে মনে হচ্ছে কি হয়েছে, থামুন। আপনার মানে আসলে করতে করতে সময় শেষ হয়ে যাবে, কিন্তু আপনার ইয়ে শেষ হবে না। সিফাতের সাথে কথা বলা শেষ করেই বাড়ির ভেতরে চলে গেল এশা। তন্ময়, তোমার বোন দৌড় দিল কেন ওভাবে? আর তুই ওরে এভাবে গাড়ির ভিতরে ফেলে দিয়েছিলি কেন? যদি ব্যথা পেত বেশি তখন? সিফাতের পিঠে জোরে থাপ্পড় মেরে দিল তন্ময়। এত তাড়াতাড়ি ঘটনা ঘটল সিফাত কিছুই বুঝতে পারেনি। কিরে মারলি কেন তন্ময়? তুই কি এখন তোর বোনের রাগ আমার উপরে তুলছিস? তন্ময় আবার মারার জন্য হাত ওঠাতেই সিফাত বলল, বাল মাম্মা, ওয়েসে কি বলবি তো? শুধু শুধু মারছিস কেন? তন্ময় রাগী চোখে তাকিয়ে বলে, তনু আমার বোন না। পরে পরে বোন সম্বোধন করলে তোর উপরে টিকিট আমি কেটে দেব। তাই শুধরে যা সিফাত, আমাকে খেপাতে আসবে না। পরের বার ভুল করে বোন বলবি না। আরেকটা কথা, তনু আমার বোন না হলেও তনু তোর বোন। সিফাত ভ্যাবা চাকা খেয়ে গেল। তোর বোন না হলে আমার বোন কিভাবে হবে? মজা করছিস? আমার বোন না হলে যে তোর বোন হবে না, এসব ফালতু লজ্জা কোথায় পেয়েছিস? আর আমার বোন তনিমা হোক বা না হোক, কিন্তু আমি তন্ময় চৌধুরী যখন বলেছি তনিমা তোর বোন, মানে তোর বোনই হয়। তাই কথা না বলে চুপচাপ ভিতরে চল। তন্ময় বাঁকা হেসে বলে। তন্ময়ের বলা সব কথা সিফাতের মাথার উপর দিয়ে গেল। তনিমা দৌড়ে ভিতরে এসেই শায়না তালুকদারের সামনে পড়েছে। শায়না তালুকদার আর আফরোজা তালুকদার বসে বসে কথা বলছিলেন। তনিমাকে দৌড়ে ভিতরে আসতে দেখে আফরোজা তালুকদার, তিনি তনিমাকে দৌড়ে আসতে দেখে উঠে দাঁড়ান। কি হয়েছে তনুমা, এইভাবে দৌড়ে আসছিস কেন? এসা কোথায়? আফরোজা তালুকদারের সামনে এসে তনিমা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। আমি শরীর খারাপ লাগছিল তাই দৌড়ে আসছিলাম, রুমে গিয়ে রেস্ট করবো, এসা পিছনে আসছে। শায়না তালুকদার তনিমার দিকে ভ্রুম কুচকে তাকিয়ে বলেন, তোমাকে না বলেছিলাম সোজা বাড়িতে আসতে? লেট করেছে কেন তনিমা? নাবিলা তাড়াতাড়ি না আসলে জানতামই না। তোমরা ঘুরবে সেটা আমাকে কল করে জানালেই পারতে, আমি তোমাকে না করতাম না। কিন্তু তুমি আমাকে না জানিয়ে এগুলো কেন করেছো? আফরোজা তালুকদার বলেন, থাক না শায়না, বাচ্চা মানুষ ওরা, এখনই তো ঘুরবে, বাদ দাও, তনিমাকে রেস্ট করতে দাও। তনিমা মাথা নিচু করে রেখে বলল, দুঃখিত মা, আমার আপনাকে জানানো প্রয়োজন ছিল, পরের বার থেকে মনে রাখবো। শায়না তালুকদার বিষয়টা বেশি বড় করলেন না। যাও রুমে গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে আম্মু। তনিমা নিজের রুমের দিকে চলে যেতেই এশা ভিতরে আসলো। এশার পিছনে তন্ময় আর সিফাতকে দেখে শায়না তালুকদার কিছু আন্দাজ করলেন। তন্ময়কে প্রশ্ন করলে লাভ নেই, জবাব দেবে না, তাই এশার পাছে জানতে চাইলেন, তোমরা কি সবাই একসাথে এসেছো এশা? জি ফুপু, ভাইদের সাথে আমাদের রাস্তায় দেখা হয়েছে। আমরা একা আসতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়েরা রাজি ছিল না, তাই তাদের সাথে এসেছি। তন্ময়কে খোঁচা মেরে শায়না তালুকদার বলেন, যাক, তাহলে তোমাকে যতটা উগ্র বেয়াদব জানতাম কিছুটা হলেও ভালো হয়েছো। আজ একটা ভালো কাজ করলে।
আমার মেয়েদের একা না ছেড়ে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিব না। বড় ভাইয়ের কাজ করলে আজ। তন্ময় হেসে দিল। আমি আপনার ভাবনার থেকেও হাজার গুণ উগ্র বেয়াদব মিসেস সানা তালুকদার, তাই আমাকে নিয়ে ভাববেন না। আপনার মূল্যবান সময় আমার পেছনে নষ্ট করবেন না, অন্য কাজে লাগান। আর হ্যাঁ, মিসেস সানা তালুকদার আগেও বলেছে, আজ আবার বলছে, আমি আপনার মেয়েকে নিজের বোন মানি না, শুধু জানি আপনার মেয়ে, তাই ভাই বোনের সম্পর্কে বানাতে আসবেন না। আর কি যেন বললেন, ধন্যবাদ দিবেন না? আপনার এই ধন্যবাদ নেওয়ার জন্য তন্ময় চৌধুরী বসে নেই। তোমার তেরামি বলা কথার জন্য তন্ময় তোমার সাথে আমার কখনো মতের মিল হয় না। ভদ্র হতে শিখো। আমি তোমার গুরুজন হই সম্পর্কে। তন্ময় হেসে দিয়ে বলল, মিসেস শাহানা তালুকদার, আপনি কেন আমার মতো অবুদ্ধ ছেলে থেকে ভদ্রতা আশা করেন সেটাই বুঝলাম না। তন্ময় চৌধুরী কখনো কাউকে পরোয়া করেনি আর সামনেও করবে না। তন্ময় আর সায়না তালুকদার কিভাবে কথায় একে অপরকে জবাব দিয়ে পরাস্ত করতে ব্যস্ত। তাদের করা কাণ্ড দেখে সবাই তাকিয়ে আছে আহাম্মকের মতো। তন্ময় নিজের কথাগুলো শেষ করে এক মুহূর্তেও সায়না তালুকদারের সামনে দাঁড়ালো না, নিজের রুমের দিকে হাঁটা দিল। সায়না তালুকদারের সাথে তন্ময়ের কখনোই বুনি বোনাদ হয় না। সবসময় কেমন জানি তারা প্রতিদ্বন্দ্বীর মতো আচরণ করে থাকে নিজেদের সাথে। মনে হয় একে অপরকে হারাতে পারলেই তারা জিতে যাবে। ছন্নছাড়া, উগ্র, বদমেজাজি, কাউকে পরোয়া করে না তন্ময়। এইসব স্বভাবের কারণে সায়না তালুকদার দেখতে পারেন না তন্ময়কে। তার ভাষ্যমতে ছেলে হতে হবে ওয়াসিফের মতো, বড়দের সম্মান দিবে, উঁচু কণ্ঠে কথা বলবে না, সবার সাথে বিনয়ী। কিন্তু এইসব স্বভাবের বিপরীত মানুষটি তন্ময়, যে কাউকে পরোয়া করে না, নিজের বাপকে পর্যন্ত পরোয়া করে না। ভালো মানুষের মুখোশ পরে থাকতে পছন্দ করে না তন্ময়। তন্ময় যেমন ঠিক সেইভাবেই সবার সাথে আচরণ করে থাকে। তাই তো সায়না তালুকদার আর তন্ময়ের মধ্যে ঝামেলা হয়ে থাকে বেশি। তন্ময় মাত্র শাওয়ার শেষ করে বের হলো। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে লক্ষ্য করল কেউ তার রুমের বাহিরে দাঁড়িয়ে আছে। তন্ময় পাত্তা দিল না তেমন, যে থাকার থাকুক, প্রয়োজন হলে নিজেই আসবে। কালো ট্রাউজার আর সাদা টি শার্ট পরে নিল। লিভিং রুমে যাওয়ার জন্য তৈরি হয়েই তন্ময় বের হতে নিয়ে দেখল দরজার বাহিরে ঋতু দাঁড়িয়ে আছে। তন্ময়কে দেখা মাত্র পুরো মুখ জুড়েই হাসি খেলে গেল ঋতুর। কোথাও যাচ্ছিলে তন্ময় ভাই? আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।